This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 ভোটে তিনি টিকিট নাও পেতে পারেন এমন কানাঘুষোর মাঝে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী। আমি কি বালি মাটি চুরি করি, গাঁজার ঠেক থেকে পয়সা তুলি? তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে? নাম না করে দলের একাংশকে বিধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলা করেন তৃণমূল বিধায়কের। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লক্ষ ভোটে জয় নিয়ে প্রশ্ন তুলেন শুভেন্দু অধিকারী। সেখানে 900-রও বেশি বুথে ইভিএম এ টেপ লাগানো ছিল, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার। ভোট না দিলে মারধরের হুমকিও দেওয়া হয়। এইভাবে 7 লক্ষ ভোটে জয়, অভিযোগ শুভেন্দুর। 29 মে 18 জুলাইয়ের পর 22 আগস্ট। 29 মে 18 জুলাইয়ের পর 22 আগস্ট ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কাল দুপুর 2টায় 3টি মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একটা বিরতির পর আমরা ফিরে এলাম বেঙ্গল ব্রেকিং। আর বেঙ্গল ব্রেকিং এ এই মুহূর্তে সবথেকে বড় খবর, শর্মিষ্ঠা, নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনে ভোটার লিস্টে বেনিয়মের জন্য 4 আধিকারিককে সাসপেন্ড করলো রাজ্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 4 আধিকারিককে সাসপেন্ড করলো রাজ্য। আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে কথা বলে। দীক্ষা, একই সঙ্গে এফআইআর করারও তো নির্দেশ ছিল, কি কি নির্দেশ পালন করা হলো? বলা যেতে পারে রাজ্য সরকার ভাঙলো, কিন্তু পুরোপুরি ভাবে ভাঙলো না। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু শুধুমাত্র সাসপেন্ড করতে বলেনি। জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার কারচুপির জন্য 4 জন এই আধিকারিক সহ আরেকজন যে ক্যাজুয়াল ডিটেনট অপারেটর ছিলেন 5 জনকে সাসপেন্ড করার পাশাপাশি 5 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। 5 তারিখে চিঠিতে রিমাইন্ডার আসে, 8 তারিখে চিঠি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন 13ই আগস্ট মুখ্য সচিব মনোজ পান জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যান, তখনও তাকে বলে দেওয়া হয়েছিল 21শে আগস্টের মধ্যে এই 5 জনের বিরুদ্ধেই সাসপেনশন আনতে হবে এবং এফআইআর করতে হবে। এবার তারপরে রাজ্য সরকার নিজস্ব যে এনকোয়ারি করছে সে নিজস্ব করতে পারে, কিন্তু এফআইআর মাস্ট এবং সাসপেন্ড করা মাস্ট। কিন্তু আমরা দেখলাম আজকে শেষ দিনে যে চিঠি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হলো, সেখানে শুধুমাত্র সাসপেন্ড করা হলো 4 জন অফিসারকে, যাদের মধ্যে 2 জন AERO এবং 2 জন ERO আছেন। 2 জন হচ্ছেন বারুইপুর পূর্বের এবং 2 জন হচ্ছেন ময়না ব্লকের। ফলে সেই 4 জনকে শুধুমাত্র সাসপেন্ড করা হলো এবং ডিপার্টমেন্টাল প্রসিডিওর, কিন্তু সেখানে জাতীয় নির্বাচন কমিশন বলেই দিয়েছিল ডিপার্টমেন্টাল প্রসিডিওর করতে হলেও আপনারা নিজেরা ডিপার্টমেন্টাল প্রসিডিওর করতে পারেন, কিন্তু আমাদের চাইন আছে আপনাদেরকে আগে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে এবং তারপর আপনারা নিজেদের মতো ইনকোয়ারি করে রিপোর্ট জমা দেবেন। কিন্তু এখানে রাজ্য সরকার কিন্তু পুরো কোনো কিছুই মানলো না এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাসপেন্ড করেই থেমে গেল। ফলে এখানে যে জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ আবারও করবে সেটা আজকের এই যে চিঠি তাতেই কিন্তু বোঝা যাচ্ছে। একেবারে দীক্ষা, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে রাজ্য বিজেপির বিধানসভায় পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, অর্ধেক মানবো না, এই ধরনের সিদ্ধান্তের থেকে অন্তত একটা জিনিস প্রমাণিত হলো যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই রাজ্যের শাসক তথা তৃণমূল দল যেভাবে নেমেছিলেন তার থেকে বেন্ড হয়েছেন। আমি শুধু এইটুকু বলবো যে এটা পদ্ধতিগতভাবে তো সঠিক নয়, ফলে নির্বাচন কমিশনের কাছে ওনাদের সম্পূর্ণরূপে তার সিদ্ধান্তকে পালন করতে হবে এবং সেটা করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন এর পরে কি তারা পদক্ষেপ নেয় তার দিকেও আমরা নজর রাখছি। কিন্তু নির্বাচন কমিশনের মতন একটি সাংবিধানিক সংস্থার সাথে এই ধরনের দড়ি টানাটানি তৃণমূল কংগ্রেসের নির্বাচনকে নিয়ে তাদের যে ভয়, সেই ভয়টাকেই অন্তত আরেকবার সামনে নিয়ে আসলো। ধন্যবাদ শঙ্কর বাবু। কথা বলছিলাম বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের সঙ্গে। বারবার তৃণমূল কংগ্রেসের এই দড়ি টানাটানি, মাফ করবেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই দড়ি টানাটানি, সেটা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ভয় ভোট নিয়ে সেটাকে সামনে আনছে বলে শঙ্কর বাবুদের দাবি। শঙ্কর ঘোষ বিজেপির পক্ষ থেকে বলছিলেন তাদের দাবি এবং তাদের এখনো পর্যন্ত ধারণা নির্বাচন কমিশনের সম্পূর্ণ নির্দেশই
মানতে শেষ পর্যন্ত বাধ্য হবে রাজ্য। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশ মতো বা নির্দেশ মতো 4 আধিকারিককে সাসপেন্ড করলেও এফআইআর করলো না রাজ্য সরকার। কথা বলবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, শেষমেশ নির্দেশের অর্ধেকটা পালন হলো, বাকিটা নয়। যদি নির্দেশটা অপালনীয় হয়, যেমনটা আপনারা বলছিলেন নির্বাচন কমিশনের এখতিয়ার নেই, তাহলে অর্ধেক কেন? আর যদি পালনীয় হয় তাহলেই বা অর্ধেক কেন? দেখুন, নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে মুখ্য সচিবের সঙ্গে নির্বাচন কমিশনের অত্যন্ত গোপনীয় বৈঠক হয়েছে। তাদের নিজস্বভাবে কি আইনগত আলোচনা হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং জানার কথাও নয়। সুতরাং নিশ্চিতভাবে রাজ্য সরকার মুখ্য সচিবের মিটিং এর ভিত্তিতে যে আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিভিন্নভাবে রাজনীতিকরণের যে প্রচেষ্টা দেখেছি, কালকেও বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু বলেছিলেন না করলে তার এই ফল হবে ওই ফল হবে। তো উনি তো আর মুখপাত্র নন নির্বাচন কমিশনের। অবশ্য এখন নির্বাচন কমিশনের যে অবস্থা তাতে বিজেপির বি টিম বলেই মনে হয়। তবুও এটা যেহেতু প্রশাসনিক ব্যাপার এবং একদম শীর্ষ স্তরে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে বাইরে দলীয় কোনো বিষয় নেই। ধন্যবাদ তন্ময়বাবু। এবার একটু পরে খবরের দিকে নজর রাখা যাক। বন জঙ্গলে লোক বলে কি নেতারা ঘুরেও তাকায় না, এমনই আক্ষেপ শোনা যাচ্ছে পুরুলিয়ার বাঘমুন্ডির শুকরিডোবার বাসিন্দাদের মুখে। স্বাধীনতার পরে এতগুলো বছর কেটে গেছে, কিন্তু শুকরিডোবায় রাস্তা আজও হয়নি। কেউ অসুস্থ হলে ঢুলিতে চাপিয়ে নিয়ে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে বড় রাস্তা পর্যন্ত, তারপর গাড়িতে করে হাসপাতালে। শহুরে কোলাহল থেকে বহু দূরে ওই মানুষগুলো কিভাবে দিন কাটাচ্ছেন একবার দেখুন। ক্লাচ পুরো ঘুরিয়েও বাইক এগোনোই দুরূহ। একটু এদিক ওদিক হলেই কিভাবে চলছি আমরা বুঝছি, সেটা দুঃখটা কি দুঃখ, আমাদের সমস্যা পড়ে আছে। এর নাম রাস্তা, ভাঙাচোরা খানাখন্দে ভরা। প্রান্তিক জেলার প্রান্তিক মানুষদের রোজনামচায় জড়িয়ে আছে এই রাস্তা। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের শুকরিডোবা গ্রামের একমাত্র প্রবেশপথ। পথশ্রীর বাংলায় তার শ্রীহীন দশা। লোককে কেউ চাইছে নাই, কেউ ভালছে নাই, তো তাইলে আমরা কি করব? বন জঙ্গলের লোক কাঠও লাগতে হবে, সব কিছু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার বর্ষায় আপনার এলাকার রাস্তাটা ফুটিফাটা হয়ে গেছে, ছোট বড় গর্তে ভর্তি কাদাগোলা জল, পিছলে পড়লে কোমর ভাঙবে, এই আশঙ্কা নিয়ে নিত্যদিন ও পথেই কাজে যান। বিরক্ত লাগে, তাই না? জানেন কি বাঘমুন্ডির ওই গন্ড গ্রামের মানুষরা কত দিন ধরে পথযন্ত্রণা ভোগ করছেন? আমার 10 বছর হচ্ছে জানানো করে, কিন্তু আমার ড্রেন হয়নি, রাস্তা হয়নি। এখানে যে সমস্যাটা সেটা ওনারা জানেননি, নিশ্চয়ই জানেন, কিন্তু আমরা কে ভাবছেন নি ছোট্ট গ্রাম বলে। 50টা পরিবার থাকে শুকরিডোবা গ্রামে। স্কুল, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র কিচ্ছু নেই, রাস্তা প্রায় নেই। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পৌঁছাবে না, তাই ডুলি ভরসা। যদি আমার রোগীও বার করায় তো আমাদের দলীয় করে বার করাতে হয়, কুদনা পর্যন্ত আমরা পৌঁছাতে হয়, তারপর কুদনাকে যে কোনো গাড়ি। এটা কি শুকরিডোবা গ্রামে ঢোকার রাস্তা? হ্যাঁ, শুকরিডোবা গ্রামে ঢোকার রাস্তা, এটাই আমাদের মেন রাস্তা। অ্যাম্বুলেন্স যখন আমরা করতে যাই, কোন অ্যাম্বুলেন্সওয়ালা বলে আমরা শুকরিডোবা বললে কেউ কোনো গাড়িওয়ালা আসে না। কোনো মেম্বার প্রধানকে বলে কোনো কাজ দিচ্ছে না আমাদের। মানুষের সমস্যা থাকবেই, কিন্তু তা সমাধানের জন্য রাজনৈতিক সদিচ্ছাও থাকা জরুরি। সেটা আদৌ আছে কি? শুকরিডোবার রাস্তার নিচে, গ্রামের নিচে একটা নদী রয়েছে, সেই নদী থেকে অবৈধ বালি উত্তোলন করা হয়, সেটা প্রশাসনের মদতে তোলা হয়। সেখানে প্রশাসন কাটমানি খায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খায়। এর মাধ্যমে এই রাস্তার প্রপোজাল পাঠিয়েছি, আশা করছি খুব শীঘ্রই সেটা স্যাংশন হয়ে রাস্তাটা শুরু হবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝে পথ সারানোর কথা হয়তো নেতারা ভুলে যান, কিন্তু তাদের ওপর ভরসা রেখে কাজল মুড়া, অলকা মুড়া, বুদ্ধেশ্বর মুড়ারা বছর বছর ভোট দিতে ভোলেন না। এভাবেই স্বাধীনতার পরে ৭৮টা বছর কেটে গেছে, বাঘমুন্ডির শুকরিডোবার হাল ফেরেনি। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। কংসাবতীকে নিংড়ে নিয়েও বালি লুটেরার থামছে না। তাদের ওভারলোডেড বালি গাড়ি দৌড়াতে গায়ের রাস্তার সর্বনাশ। বালি খাদান বন্ধের সময়ও এত বড় অনিয়ম,
যে কাজটা করার কথা পুলিশ প্রশাসনের সেটাই করলেন লালগড়ের সিজুয়ার বাসিন্দারা। বালি লুটেরাদের পথ রুখে দাঁড়ালেন তারা। প্রতিরোধেই উধাও বালিচোররা। বর্ষাকালে কংসাবতীর চর কেটে ওভারলোড গাড়ি, বালি গাড়ি কম করেও 300 গাড়ি, রাস্তার কি বেহাল অবস্থা করেছে আপনারা দেখুন। মাওবাদী ত্রাস অতীত, এখন জঙ্গলমহলে ত্রাসের নাম বালি মাফিয়া। গ্রামের রাস্তায় 12টা বাজিয়ে ছুটছে ওভারলোডেড বালি গাড়ি। সময়টা কখন? যখন বালি খাদান রাজ্যে বন্ধ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলো রুখে দাঁড়ালেন। তাই প্রশাসনের ওপর ভরসা না করে নিজেরাই বালি লুটেরাদের পথ আটকালেন। ঘটনাস্থল লালগড়ের সিজুয়া। সব এই পুলিশ আর আমাদের এই আরটি আর এই যে বিএলআর, হ্যাঁ, আর এই মন্ত্রীরা, এরা তো যাচ্ছে তা ইচ্ছে মতো বালি তুলে ফাঁকা করে দেওয়া হচ্ছে কংসাবতী, আর সেখান থেকে বালি তুলে এভাবেই চলছিল পাচার। অভিযোগ, অবরোধ করায় গ্রামবাসীদের উপরে বালি মাফিয়ার বাহিনী চড়াও হয়। প্রায় 60-70 জনের মতো লেটেল বাহিনী এসছিল, যারা মানে জোরপূর্বক বালি গাড়ি বের করে নিয়ে যেতে চাইছিল। তো ওভারলোডেড কী করবো দাদা, আমাদের কিছু করার নেই এখানে। আমরা ড্রাইভার, আমাদের সব দোষ তো দেখছি এখন ড্রাইভারদেরই হচ্ছে। বিজেপি বলছে বালি চুরি বন্ধ হলে তৃণমূল দলটাই যে উঠে যাবে। কংসাবতীর বালি উপর তৃণমূলের গুন্ডাদের, মাফিয়াদের, বালি মাফিয়াদের নজর পড়েছে। প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমার কাছে কোনো খবর আসেনি, সেরকম খবর এলে আমি বিডিও সাহেবকে জানাবো। অবস্থা খুবই খারাপ। এটা আপনার নলেজে আছে? হ্যাঁ। বালি চুরি অবিরাম, রাজস্ব হারাচ্ছে সরকার। অনেকের প্রশ্ন, মধুভাণ্ড ঘাটানোর সাহস আছে কি প্রশাসনের? ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। ধরুন পাণ্ডব বর্জিত কোনো এলাকায় গিয়েছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আশেপাশে কোনো বাড়ি, দোকান তো দূর, সামান্য ছাউনিটুকুও নেই, কি করবেন তখন? ভাবনায় পড়ে গেলেন তো? ঠিক এরকমই অবস্থা মালদার ভূতনির বন্যা দুর্গত এলাকার বহু মানুষের। মাথার উপর ছাদারি এখন ত্রাণের ত্রিপলটুকুও জুটছে না তাদের, এরকমই তো অভিযোগ করছেন তারা। কোথায় যাচ্ছে তাহলে ত্রাণের ত্রিপল? রহস্যটা আসলে সেখানে। পুজোর মুখে হঠাৎ বন্যা, গরিব মানুষের চূড়ান্ত দুর্ভোগ, সরকারি ত্রাণ নিয়ে টানাটানি, কিন্তু তাই বলে দুর্ভোগের সময় দুর্নীতি। মালদহের মানিকচকের ভূতনির বিভিন্ন এলাকায় ত্রাণের ত্রিপল পাচারের অভিযোগে হইচই। প্রশাসন তো সবকে খেয়ে নিচ্ছে, কি বলবো, ওরাই তো কাটিয়েছে বাচ্চা। কেন কাটো লাগানো? ওদের কোনো ইনকাম আছে? রাজনৈতিক দলের কোনো ইনকাম আছে? হঠাৎ মালদহের বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। ভূতনির হীরানন্দপুর, উত্তর ও দক্ষিণ চণ্ডীপুরের অবস্থা শোচনীয়। বহু মানুষ ঘর ছাড়া, মাথার উপর ছাদ নেই, তাই ত্রিপল ভরসা। কিন্তু সরকারি ত্রাণের পাঠানো ত্রিপলই পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ, যা নিয়ে সরগরম মালদহের রাজনীতি। গোপনে মথুরাপুর শ্মশান ঘাট দিয়ে ত্রিপলটাকে নিয়ে যাচ্ছেন। তারা হচ্ছে দক্ষিণ চণ্ডীপুরে এখন তৃণমূলের নেতা। এই ত্রিপলগুলো তারা কেউ বৈষ্ণবনগরে বিক্রি করবেন, এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। এই সরকার ভাঙন রোধ করতে ব্যর্থ আর বন্যা দুর্গতদের ত্রাণ দিতে ব্যর্থ। ভূতনির নামে ত্রাণ লুট হচ্ছে, ভূতনির ত্রাণ অর্থাৎ ত্রিপল অন্যত্র সরে যাচ্ছে। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের দাবি, ত্রাণের ত্রিপল নিয়ে মিথ্যাচার করছে বিরোধীরা। সর্বৈব মিথ্যা, কোনো কিছুই হচ্ছে না। হঠাৎ আমি একটা ত্রিপল নিয়ে আসলাম, পশ্চিমবঙ্গ সরকার লেখা, ওটা নিয়ে বসে বসে একটা নাটক তৈরি করা, রিল তৈরি করা। রিল হচ্ছে, যা কাজ করছে তৃণমূলই করছে, আর কোনো বিজেপিও নাই, সিপিএমও নাই, কংগ্রেসও নাই। শুধু মানিকচকের ভূতনিই নয়, বিপদ বাড়ছে রতুয়া 1 নম্বর ব্লকেও। গঙ্গার জলস্তর কমতে না কমতেই সেখানে শুরু হয়েছে ভাঙন। মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা এবং মুলিরাম টোলায় ভয়াবহ পরিস্থিতি। জিতুটোলা প্রাথমিক বিদ্যালয়ের 30 মিটার দূরে চলে এসেছে গঙ্গা। বড় অঘটনের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল। ট্রাক্টরে করে সরানো হয়েছে আসবাবপত্র। ঘরদোর নিয়ে চিন্তায় গ্রামবাসীরা। যে কোনো মুহূর্তে হতে পারে যে এই বিদ্যালয়টা কিন্তু গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
কঠিন অবস্থা, বাড়ি ঘর সব গঙ্গা গড়বে। বাড়ি ঘর নিয়ে আমরা কোথায় যাব না যাব, সরকারের সেরকম কোনো ব্যবস্থা নেই। মনে হয় আজকের দিন থাকবে, তারপরে এখান থেকে আমরা পালিয়ে যাব। বন্যা এবং ভাঙন জোড়া ফলায় বিধ্বস্ত মালদহের বিস্তীর্ণ এলাকার জনজীবন। তা নিয়ে রাজনীতিতে চলছে দোষারোপের পালা। কিন্তু এভাবে কতদিন? লক্ষ লক্ষ মানুষের স্বার্থ আগে না রাজনীতি? প্রশ্ন উঠছেই। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ইঁদুর জনের মাঝে এবার রাজগঞ্জের নয়া আতঙ্ক স্ক্রাব টাইফাস। বেশ কয়েকজনের শরীরে স্ক্রাব টাইফাস সংক্রমণের হদিশ মিলেছে। এই রোগেরও বাহক ইঁদুর। মঙ্গলবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে চেকরমারি গ্রামের 22 জনের রক্তের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। গতকাল সেই রিপোর্টই এসেছে 6 জনের দেহে স্ক্রাব টাইফাস সংক্রমণ ধরা পড়েছে। রিপোর্ট আসতেই কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের। পরিস্থিতি সামাল দিতে ইঁদুর ধরে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বন দপ্তরকে চিঠি স্বাস্থ্য দপ্তরের। এদিকে নতুন করে আরো 2 জনের দেহে ইঁদুর জ্বরের সংক্রমণ। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 170।